খানিকক্ষণ বাদে রাজা মার্ক দল বল নিয়ে তৃষ্টানকে খুঁজে পেলেন। তৃষ্টান বলল, মহারাজ, আমি আর বাঁচব না, বুঝতে পেরেছি। আমাকে ছোট নৌকোয় করে জলে ভাসিয়ে দিন। রাজা বললেন, তৃষ্টান, তুমি কেন অভিমান করে আমাকে ছেড়ে যেতে চাও? আমি নিজের প্রাণের বিনিময়েও তোমাকে বাঁচাবো, অথবা দুজনেই মরবো একসঙ্গে। কিন্তু তৃষ্টান বারবার নৌকোর কথা বলতে লাগলো। নৌকোয় ভাসতে ভাসতে সে মরতে চায়। সে নৌকোয় দাঁড় থাকবে না, কারণ তৃষ্টানের বাইবার ক্ষমতা নেই। পাল থাকবে না, কারণ সে পাল গুটুতে পারবে না। অস্ত্র থাকবে না, কারণ অস্ত্র ধারণ ক্ষমতা আর তার নেই। থাকবে শুধু বীণা। সে ভাসতে ভাসতে চলে যাবে বীণা বাজিয়ে। তাই চলে গেল তৃষ্টান। ছোট্ট ডিঙ্গি নৌকোয় চেপে সে মৃত্যুর দেশে যাত্রা করল। 7 দিন 7 রাত্রি ধরে ভেসে চলল নৌকো। তারপর ঠেকল এসে এক অজানা দেশের পাড়ের কাছে। জেলেরা মাছ ধরছিল। হঠাৎ শুনতে পেল টুং টাং শব্দ। একটা নৌকোয় একটা মরা মানুষ, অথচ বীণা বাজছে। আসলে তৃষ্টান তখনও মরেনি, আর একটু পরেই মৃত্যু হবে। কিন্তু একটা হাত তবু বীণায় শেষ সুর তোলার চেষ্টা করছে। জেলেরা প্রথমে ভেবেছিল বুঝি অলৌকিক কিছু। প্রথমে ভূতের ভয় পেয়েছিল তারা। তারপর একটু একটু করে এগিয়ে এসে তৃষ্টানের অবস্থা বুঝতে পেরে মায়া হলো ওদের। ওরা ধরাধরি করে তৃষ্টানকে নিয়ে গেল সামনের দুর্গে। সেখানে রানী ও রাজকুমারী আছেন। ওরা নানা রকম ওষুধ জানেন যদি এই বিদেশিকে দয়া করেন। যদিও রানী ও রাজকুমারী তখন শোকে ডুবে আছেন। ভাগ্যের কি পরিহাস! এরাই আয়ারল্যান্ডের রানী ও রাজকুমারী, মোর হল্টের ঘনিষ্ঠ আত্মীয়া। ওদের কাছে এসে পৌঁছল মোর হল্টের হত্যাকারী তৃষ্টান। কিন্তু তখন তৃষ্টানকে চেনার কোনো উপায় নেই। মোর হল্টের সৈন্যরাও তাকে চিনতে পারবে না, এমন মুমূর্ষু বিকৃত চেহারা হয়েছে তার। রাজকুমারী জানতেন নানা রকম লতা পাতার ওষুধ। মুমূর্ষু বিদেশিকে দেখে দয়া হলো। তিনি তাকে ওষুধ দিয়ে বাঁচিয়ে তুললেন। অথচ তিনি যদি জানতেন ওর সত্যিকারের পরিচয়, তবে ওষুধের বদলে বিষ দিয়ে মেরে ফেলতেন নিশ্চয়ই। 7 দিন পর জ্ঞান হলো তৃষ্টানের। কোথায় সেই সমুদ্রের কল্লোল, তার বদলে সে শুয়ে আছে দুধের ফেনার মতো নরম বিছানায়। মাতার কাছে এক পরমা সুন্দরী কুমারী। কিন্তু অল্পক্ষণের মধ্যেই তৃষ্টান বুঝতে পারল সে এসেছে শত্রুপুরীতে। তাকে বাঁচতে হবে। তৃষ্টানের শরীর দুর্বল, কিন্তু বুদ্ধি নষ্ট হয়নি। চট করে সে বানিয়ে গল্প বলল সে একজন পর্যটক। স্পেনে যাচ্ছিল নক্ষত্রবিদ্যা শিখতে। জলদস্যুরা জাহাজ আক্রমণ করার পর অতি কষ্টে সে ছোট নৌকোয় চড়ে পালাতে চেয়েছিল। তৃষ্টানের মধুর গলার আওয়াজ শুনে রাজকুমারী তার কথা বিশ্বাস করলেন। সুন্দর মুখে সকালের আলোর মতো হাসি হেসে বললেন, আচ্ছা বিদেশি, তোমাকে আমি সম্পূর্ণ সুস্থ করে দেব, কিন্তু তার বদলে তুমি কি দেবে আমায়? তৃষ্টান বলল, রাজকুমারী, আমি তো নিঃস্ব। আপনাকে প্রতিদান দেবার মতো আমার কিছুই নেই। চাপা হাসির সঙ্গে রাজকুমারী বললেন, যতদিন প্রতিদান না দিতে পারো তুমি তবে এখানেই থাকো। তোমার যদি অন্য দেশ না থাকে, তুমি এদেশেই থেকে যাও চিরকাল। রাজকুমারীর অপরূপ উজ্জ্বল মুখের দিকে তাকিয়েও ভয়ে তৃষ্টানের বুক কাঁপতে লাগলো। তার সত্য পরিচয় শুনলে এই সুন্দর মুখ ও এই মুহূর্তে ভয়ঙ্করভাবে বদলে যাবে। না, তার এখানে থাকা হবে না। এই মধুর হাতের সেবা ছেড়েই তাকে চলে যেতে হবে, তার নিজের মুখের আসল চেহারা ফিরে আসার আগেই।
সম্পূর্ণ সুস্থ হবার আগেই চলাফেরা করার একটু ক্ষমতা যেই পেল তৃস্তান, ধরা পড়ার ভয়ে গোপনে পালিয়ে এলো। রাজকুমারী তখন ঘুমিয়ে। শেষবার তৃস্তান তার ঘুমন্ত মুখের দিকে চেয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলে এলো। রাজা মার্কের রাজ্যে এখন নিরবচ্ছিন্ন সুখ, দেশ শত্রুমুক্ত। তৃস্তান ফিরে এসেছে। রাজা মুগ্ধ হয়ে তৃস্তানের বীণার বাজনা শোনেন। কিন্তু আপনারা জানেন, দিনের আলোয় যখন সারা দুনিয়াটা ঝকমক করে, তখনও মানুষের ছায়া পড়ে। জীবন কখনো সরল পথে চলতে জানে না। যতই আলো থাক, তার মধ্যেও ছায়া থাকবে। রাজা মার্কের রাজ্যে সবাই তৃস্তানকে ভালোবাসে, শুধু 4 জন নাইট ছাড়া। এই 4 জনই রাজার একটু একটু আত্মীয়। আগে ছিল রাজার প্রিয় পাত্র। এখন তৃস্তান এসে সে জায়গা কেড়ে নিয়েছে। সুতরাং তৃস্তানের উপর ওদের ঈর্ষা হবে, এ তো মানুষেরই ধর্ম। এই 4 জন সারা রাজ্যে ফিস ফিস গুজগুজ করে রটাতে লাগলো যে তৃস্তান একজন জাদুকর। নইলে এরকম অসম্ভব অলৌকিক ঘটনা একটা মানুষের জীবনে বারবার ঘটে কি করে? মোর হল্টের মতো অমন একজন দত্তের মতো বীর পুরুষকে মারল, সেটাই তো আশ্চর্যের কথা। তারপর ওরকম মুমূর্ষু অবস্থায় সমুদ্রে ভাসিয়ে দেওয়া হলো, তবুও বেঁচে ফিরে এলো কি করে? রাজার ছেলেপুলে নেই। শেষ পর্যন্ত তৃস্তানকেই হয়তো যুবরাজ করবেন। শেষ পর্যন্ত দেশটা চলে যাবে জাদুকরের হাতে। সে যুগের মানুষ মায়াবী বা জাদুকরের নাম শুনলেই ভয় পেত। কত মেয়েকে ডাইনি মনে করে পুড়িয়ে মেরেছে আপনারা জানেন। হা কপাল, ডাইনি যদি হবে তবে সে পুড়ে মরবে কেন? তখন তারা ধরে পড়ল রাজার বিয়ে করতে হবে। রাজার একটি বংশধর চাই। রাজা এ কথাতে কান দিতে চান না। অথচ সেই নাইট 4 জন প্রত্যেক দিন রাজসভায় এসে একথা বলতে লাগলো। যেদিন তৃস্তান বুঝতে পারল ওই নাইট 4 জনের উদ্দেশ্য কি, তখনই লজ্জায় তার মরে যেতে ইচ্ছে হলো। ছি, তাকে এত নীচ ভাবে ওরা। সে কি নিজের রাজ্য ছেড়ে দিয়ে আসেনি? রাজা মার্ককে যে সে ভালোবাসে, সে কি রাজ্যের লোভে? তখন তৃস্তান রাজাকে জোর করতে লাগলো বিয়ে করার জন্য। নইলে তৃস্তান রাজ্য ছেড়ে চলে যাবে। রাজ্যের লোকের সন্দেহের কারণ সে হতে চায় না। রাজা মার্ক দেখলেন মহা মুশকিল, কিছুতেই এড়িয়ে যাওয়া যায় না। তৃস্তান থাকতে তার আর পুত্রের দরকার কি? কিন্তু হঠাৎ উপায় পেয়ে গেলেন। একদিন তিনি স্নান করছেন, এমন সময় জানলায় 2টো দোয়েল পাখি উড়ে এসে বসলো। তারপর ফুরুত করে উড়ে যাবার সময় মুখ থেকে একগাছি সোনালি চুল ফেলে গেল একটা পাখি। রাজা তুলে দেখলেন সাধারণ সোনালি চুল নয়, ঠিক যেন সোনার পাতলা সুতো। সেই রকম রং, সেই রকম উজ্জ্বলতা, অথচ চুল যে তাও অবিশ্বাস করা যায় না। রাজা সে চুলটা এনে রাজসভায় বললেন, আমি বিয়ে করতে পারি একটি মাত্র মেয়েকে। সে কোথায় আছে আমি জানি না, কিন্তু এই তার মাথার চুল। একে তোমরা খুঁজে দিতে পারো তো বিয়ে করব। এমন মুচকি হাসলেন রাজা, যার মানে কেমন জব্দ করেছে তোমাদের, এরকম মেয়ে তো আর কোথাও পাবে না কেউ। এ কথায় নাইটরা সবাই কালো মুখে তৃস্তানের দিকে তাকালো। সকলে ভাবল এ নিশ্চয়ই তৃস্তানের কারসাজি। তৃস্তানি রাজাকে এই পরামর্শ দিয়েছে তাদের ঠকাবার জন্য। সেই সোনালি চুলটা দেখে তৃস্তানের যেন অস্পষ্টভাবে একটা ছবি মনে পড়ল। একটি প্রস্ফুটিত সুন্দর মুখ, 2টি হ্রদের মতো গভীর চোখ, আর এক মাথা সোনালি চুল। তার শিয়রের পাশে বসেছিল। হ্যাঁ, মনে আছে, সে যখন মাথা দুলিয়ে হেসেছিল, তখন ঝিলমিল সোনালি চুলের গুচ্ছ কেঁপে উঠেছিল শরৎকালে সোনাঝুরি গাছের মতন। স্বপ্নের মতো মনে পড়ে তৃস্তানের সেই মুখ। সেই কন্যা তাকে তার রাজ্যে থাকতে বলেছিলেন।
তার চাপার কলির মতো আঙুল বুলিয়েছিলেন ত্রিস্থানের কপালে। ত্রিস্থান যেন ঘুম ভেঙে উঠে বললে, রাজা, আমি জানি কোথায় আছে সেই কন্যা, কিন্তু সে যে আমার পক্ষে বড় ভয়ঙ্কর দেশ। আমি সেখানে গেলে বোধহয় প্রাণ নিয়ে ফিরতে পারবো না, তবু আমাকে যেতেই হবে, নইলে আপনার নাইটরা ভাববে আমি আপনার সঙ্গে ষড়যন্ত্র করে সোনালি চুলের কথা বলেছি। আপনি আশীর্বাদ করুন, আমি এবারও যেন জয়ী হয়ে ফিরে আসতে পারি। সংকটের মধ্যে পড়ে রাজার শরীর কাঁপতে লাগলো, তার মুখে ভাষা নেই। ত্রিস্থান নতজানু হয়ে রাজার সামনে বসে বলল, মহারাজ, যদি শেষ পর্যন্ত প্রাণ থাকে আমি সেই রাজকন্যাকে জয় করে এনে আপনার হাতে সঁপে দেব, এই আমার শপথ। ত্রিস্থান 100 জন বাছা বাছা সৈন্য সঙ্গে নিয়ে একটা বিরাট জাহাজ সাজালো। সঙ্গে নিল প্রচুর খাদ্য ও মদ, মধু, রেশমি পোশাক, চোরের কিংখাপ। সৈন্যদের সাজালো ব্যবসায়ীর বেশে, তারপর জাহাজ ছেড়ে দিল। 2 দিন যাবার পর সৈন্যরা জিজ্ঞেস করল, প্রভু, আমরা কোন দেশে যাচ্ছি? আয়ারল্যান্ড। সোজা হোয়াইট হ্যাভেন বন্দরের দিকে জাহাজ চালাও। আয়ারল্যান্ড? সে কি? সৈন্যরা ভয়ে কাঁপতে লাগলো। ত্রিস্থানের কি মাথা খারাপ হয়েছে? এই সেদিন মোরহলকে হত্যা করার পর আয়ারল্যান্ডের সৈন্যরা অপমানে ফিরে গেছে, এখন ত্রিস্থানকে হাতে পেলে ওরা ছিঁড়ে ফেলবে না? তাও ত্রিস্থান যাচ্ছে মাত্র 100 জন সৈন্য সঙ্গে নিয়ে। ভয় কি? আমরা তো যাচ্ছি ছদ্মবেশে, বুকে যদি সাহস থাকে কেউ ছদ্মবেশ ছিঁড়তে পারবে না। আয়ারল্যান্ডের বন্দরে এসে জাহাজ ভিড়ল, সবাই জানলো দূর দেশ থেকে একটা বাণিজ্য জাহাজ এসেছে। অবশ্য এই জাহাজের বণিকরা একটু অদ্ভুত ধরনের, ব্যবসায়ী বিশেষ মন নেই, দিন রাত তাস পাশা খেলে কাটায়। দিন কাটতে লাগলো, ত্রিস্থান রাজবাড়িতে যাবার কোনো সুযোগ পেল না। কিছুটা অভিমান ও ঝুঁকের মাথায় সে চলে এসেছে, কিন্তু জানে না কি করে শত্রুপুরীর রাজকন্যাকে জয় করবে, কোনো উপায় সে ভেবে পায় না। হঠাৎ এক সকালে সুযোগ এলো। ভোরবেলা ত্রিস্থান বন্দরের পাড় দিয়ে হাঁটছে, হঠাৎ পালাও পালাও রব উঠল। লোকজন ছুটে পালাতে লাগলো, একজন অশ্বারোহী ভীত মুখে পালিয়ে গেল ঝড়ের বেগে। ত্রিস্থান একজন পলায়ন মনা রমণীর হাত চেপে ধরে বলল, কি ব্যাপার, পালাচ্ছেন কেন, কি হয়েছে? রমণী কাতর স্বরে বলল, আমায় ছেড়ে দাও, তোমার পায়ে পড়ি। কেন পালাচ্ছেন? না বললে কিছুতেই ছাড়ব না। তুমি জানো না ড্রাগন এসেছে? রোজ এসে শহর থেকে একটা করে মেয়ে ধরে নিয়ে গিয়ে খায়, আজ একেবারে ভিতরে ঢুকে পড়েছে। ঠিক আছে, ভয় নেই, আমি যাচ্ছি ওটাকে আটকাতে। খবরদার, ওরকম মূর্খমি করো না, তুমি পাগল নাকি? কেন, ওকে মারা কি মানুষের পক্ষে অসম্ভব? তা জানি না, তবে এটুকু জানি 20 জন নাইট ওকে মারতে গিয়ে নিজেরাই মরে গেছেন। এদেশের রাজা ঘোষণা করেছে যে ওটাকে মারতে পারবে তার সঙ্গেই রাজকুমারীর বিয়ে দেবেন। একথা শুনে ত্রিস্থান হাসল। হারলে মৃত্যু, জিতলে রাজকুমারী, এই তো সে চেয়েছিল। তারপর জাহাজে ফিরে বর্মসজ্জিত হয়ে আবার বেরিয়ে এলো। সব লোক যেদিকে ছুটে পালাচ্ছে, ত্রিস্থান একা এগিয়ে গেল সেদিকে সাদা ঘোড়ায় চড়ে। তার তরুণ মুখে কোনো ভয়ের চিহ্ন নেই। একটু পর ত্রিস্থান জানোয়ারটাকে দেখতে পেল। মুখটা শুয়োরের মতো, জ্বলন্ত কাঠকয়লার মতো দুটো চোখ, সিংহের মতো থাবা, কিন্তু শরীরটা কুমিরের। এই সেই ভয়ঙ্কর ড্রাগন। ত্রিস্থান সোজা ঘোড়া চালিয়ে বর্ষা দিয়ে আঘাত করল ওকে। ঠক করে লেগে গেল বর্ষাটা, ভেঙে গেল। হুমড়ি গিয়ে পড়ে গেল ঘোড়াটা। ত্রিস্থান তখন খোলা তলোয়ার হাতে দাঁড়ানো। ড্রাগনটা এগিয়ে আসতেই ত্রিস্থান তলোয়ার চালালো, কিন্তু ঠং করে শব্দ হলো শুধু, একটু আঘাত লাগলো না ওর। ড্রাগনটা থাবা মেরে ত্রিস্থানের বর্ম ধরে টান মারতেই বর্মটা সামনের দিকে খানিকটা ভেঙে গেল। ত্রিস্থানের বুক তখন উন্মুক্ত। এবার শরীরের সমস্ত শক্তি দিয়ে তলোয়ার চালালো ত্রিস্থান, কিন্তু বৃথাই। জন্তুটার শরীর যেন ইস্পাতের তৈরি।
জন্তুটা নাক দিয়ে এমন আগুনের হলকা ছাড়লো যে বুকের কাঁচটা সম্পূর্ণ ঝলসে গেল তৃষ্তানের। তৃষ্তান বুঝলো সে আর দাঁড়াতে পারবে না, কিন্তু মরার আগে প্রতিশোধ নিয়ে যাবে না। আর এক পা সামনে এগিয়ে এলো তৃষ্তান। ড্রাগনটা আবার হা করে ওকে গিলতে এলে তৃষ্তান সোজা তলোয়ার চালিয়ে দিল ওর মুখের মধ্যে। সেই এক আঘাতেই জন্তুটার হৃৎপিণ্ড চিরে গেল। বিকট চিৎকার করে পড়ে গেল জন্তুটা। তৃষ্তানও তখন টলছে। নিচু হয়ে ওটার জিভটা কেটে নিয়ে নিজের মোজার মধ্যে রাখলো। তারপর কয়েক পা এগিয়ে আসতেই হুমড়িকিয়ে পড়ে গেল তৃষ্তান। গড়াতে গড়াতে নিচের ঝুপে গিয়ে আটকালো। জন্তুটার বিষ নিঃশ্বাসে তৃষ্তানের বুক পুড়ে গেছে।